উনি তখন একটা গামছা জড়িয়ে আছেন। ঠাকুরঘরের এক কোণে মেঝেতে শাড়ি, পেটিকোট, ব্লাউজ, গামছা ঠিক করে দরজার আড়ালে চলে গেল। রাতে একটু পর বুঝতে পারলাম গরমের কারণে জেঠিমা শুধু পেটিকোট পরেছে, বালিশের পাশে ব্লাউজ রাখা। সেদিন ঘুমের মধ্যে যা হলো তা কোনো দিন ভুলব না। আমি ভানু, সবে উচ্চ মাধ্যমিক দিয়েছি। আমরা তখন পশ্চিমবঙ্গের বাইরে থাকতাম। বাবা বাইরে থাকার জন্য আমাদের দেশের বাড়ির সঙ্গে আমাদের সেই রকম কোনো যোগাযোগ ছিল না। প্রায় ৮ বছর আমরা আমাদের দেশের বাড়ি মানে মেদিনীপুরের এক ছোট গ্রামে যাইনি। আমার সদ্য মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, সামনে দাবার উচ্চ মাধ্যমিক। এমন সময় জ্যাঠামশাইয়ের চিঠি এলো যে আমার ছোট জ্যাঠতুতো দাদার বিয়ে। আমরা যেন সবাই দেশের বাড়ি যাই। বাবা মা নিজেরা আলোচনা করে ঠিক করলো যে আমাকে একাই পাঠাবে, কেননা আমি যথেষ্ট বড় হয়েছি। তাই একটা সোনার হার আমার হাতে দিয়ে সাবধানে রাখতে বলে বাবা আমাকে ট্রেনে চড়িয়ে দিলেন। সঙ্গে জ্যাঠাকে একটা চিঠিও দিলেন, যাতে ফেরার সময় আমাকে যেন কেউ ট্রেনে তুলে দেয়। প্রায় ঠিক সময়ে মেদিনীপুর পৌঁছে দেখি এক ভদ্রলোক আমার নাম লেখা কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। বয়স প্রায় ২৮-৩০ হবে। ও বাবা, পরিচয় হবার পর জানলাম উনি আমার জাট্টুতো মেজদা। মেজদার সাথে বাসে করে গ্রামের বাড়ি যেতে যেতে অনেক কথা হলো। অনেক দিন পর গ্রামে যাচ্ছি, প্রায় কিছুই চিনি না। সেই বোধহয় ক্লাস 2 বা 3তে পড়ার সময় একবার এসেছিলাম। প্রায় ঘণ্টাখানেক বাসে যাওয়ার পর এক জায়গায় নেমে আরও প্রায় 2 কিলোমিটার হেঁটে বাড়ি পৌঁছালাম। তখন বিকাল। আমাকে দেখেই সবাই হৈ হৈ করে দেখতে ভিড় করল। আমি তো কাউকেই চিনি না। এমন সময় জেঠিমা বলতে বলতে এলো, সর সর, সবাই সরে যা, দেখি দেখি। ও মা, আমার ভানু কত বড় হয়ে গেছে, আর কি সুন্দর! কতটুকু দেখেছি বাবা তোকে, আর আজ কি দেখছি! এবার তোমার বিয়ে হয়ে গেলেই তোমার পালা। হারে, তোরা কি এই বুড়ো বুড়িকে একদম ভুলে গেলি যে, আশাই ছেড়ে দিলি? চল চল, আগে হাত পা ধুয়ে কিছু খেয়ে নে, মুখটা তো একদম শুকিয়ে গেছে। আমি লজ্জা লজ্জা মুখ করে হাত পা ধুয়ে খেতে বসি। মুড়ি, নারকেল কোড়া আর মিষ্টি। গ্রামে মাটির বাড়ি আর বিদ্যুৎ নেই। জেঠিমা হাত পাখা নিয়ে আমাকে হাওয়া করতে করতে যত্ন করে খাওয়াতে থাকেন। বাড়ির সব আত্মীয়দের সাথে পরিচয় করান। আমার জেঠিমাকে দেখতে খুব সুন্দর। হাইট 5 ফুট হবে, ফর্সা গায়ের রং, নাক আর ঠোঁট একটু মোটা, মাথায় কাঁচা পাকা চুল, কপালে একটা বিশাল সিঁদুরের টিপ, একটা লাল পাড় সাদা বুটি দেওয়া শাড়ি, টাইট পুরনো ব্লাউজ পরা, মাথায় আধঘোমটা দেয়া। মাটিতে বসে উনি আমাকে আমার বাড়ির কথা জিজ্ঞাসা করতে লাগলেন। এবার জ্যাঠামশাই এলেন। উনি প্রায় 6 ফুট লম্বা, কিন্তু কালো কুচকুচে আর খুব রোগা। ওনার সাথেও অনেক কথা হলো। পরের দিন বিয়ে, তাই সবাই ব্যস্ত। ছোড়দার সাথে একটু গ্রামে ঘুরে রাত 8টার মধ্যে বাড়ি ফিরে এলাম। কাল সকাল সকাল উঠতে হবে, তাই 9:30-এর মধ্যে সবাই খেয়ে ঘুমোতে গেলাম। আমাদের মাটির দোতলা বাড়ি, কিন্তু অনেক ঘর। একটা ঘরে আমার সবার মাগস্থা হলো। ফ্যান নেই, তারপর সুতির মশারির মধ্যে খুব গরম, কিন্তু ক্লান্ত থাকায় একটু পরেই আমার ঘুম এসে গেল। আধো ঘুমে মনে হলো কেউ যেন আমায় বাতাস করছে। ঘুমের ঘোরে শুনতে পেলাম বৃষ্টি নেমেছে, টিনের চালে ঝমঝম করে আওয়াজ। আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। মাঝ রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। বাইরে তখনও ঝমঝম করে টিনের চালে বৃষ্টির আওয়াজ হচ্ছে। ঘরের মধ্যে আধো আলো আধো অন্ধকারে একটা আবছায়া মায়াবী পরিবেশ। কেমন যেন একটা ভ্যাপসা গরম লাগছে। এপাশ থেকে ওপাশ ফিরে শুতেই মনে হলো কেউ একজন আমার পাশে শুয়ে নাক ডাকছে। অন্ধকারে কিছুই বুঝতে পারছি না, শুধু নাক ডাকার শব্দ। এমন সময় গাছের কতবেলের সাথে কয়েকবার ধাক্কা লাগলো। এতেই কেমন যেন ঘামড়ে গেলাম আমি। একটু পর বুঝতে পারলাম পাশে যে ঘুমিয়ে নাক ডাকছে সে গরমের কারণে শুধু পেটিকোট পরেছে, বালিশের পাশে ব্লাউজ রাখা। আচমকা উনি নাক ডাকা থামাতেই আমি তড়িঘড়ি সাবধান হয়ে যাই। ভাবি উনি জেগে গেলেন নয়তো। এমন সময় বলে উঠল, কিরে ভানু, কিছু হয়েছে নাকি? আমি চমকে উঠলাম। এ কি, আমার পাশে আমার নিজের জেঠিমা শুয়েছিলেন! আমার 52 বছর বয়সী জেঠিমার সাথে কি হয়ে গেল একটু আগে! ছি ছি, উনি কি ভাববেন, যদি বোঝেন তাহলে লজ্জায় পড়ে যাব। আমি আধো ঘুমের স্বরে বললাম, হ্যাঁ জেঠিমা, কিছু বলবে? জেঠিমা বলল, বাবা, এই গরমে কি করে গেঞ্জি পরে আছিস? গরমে তো ঘুম আসবে না।
তোর তো অভ্যাস নেই গ্রামের এই পচা গরমে থাকার, আর বাইরে গেলে তোর বালিশের পাশে টর্চ রাখা আছে, সেটা নিয়ে যাস। আমারও যে কি বাজে অভ্যাস হয়েছে গরমে, কিছু পরে থাকতে পারি না। তোর কাছে আবার লজ্জা কি, তুই আমার সব সন্তানের থেকেও ছোট, বলে জেঠিমা ঘুমাতে বলল। এমনভাবে ঘুমালো যেন আমি অস্বস্তিতে পড়ে গেলাম। তবে বুঝতে পারছিলাম জেঠিমা মনে হয় ইচ্ছে করেই এরকম করেছে। আমি নিয়মিত ব্যায়াম করি বলে আমার প্রতি অনেকের একটা টান আছে, জেঠিমাও তার ব্যতিক্রম নয়। কিন্তু আমাকে তাড়াহুড়ো করলে চলবে না, ধীরে সুস্থে আগাতে হবে। কিছুক্ষণ ঘুমের মধ্যে জেঠিমা বলল, এই ভানু, এই পাগলা, এ কি করছিস? ওই নোংরা জায়গায় কেউ হাত দেয়? শিগগির হাত সরা, বাবা সরা বলছি। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে কিছু বিষয় সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। আমি কোনো বারণ শুনলাম না। জেঠিমার প্রতি কেমন একটা মায়া হলো। জ্যাঠা বয়সের কারণে বুড়ো হয়ে গেছে, এমন আগের মতো কিছুই পারে না। আসলে গ্রামের কালচারটাই এমন, বয়স্ক লোকের সাথে মেয়েদের বিয়ে দেয়, সংসার করে, কিন্তু মেয়েদের অনেক কিছু না পাওয়াই রয়ে যায়। যেমন আমার জেঠিমা, তার ভাব কায়দায় বুঝতে পারছিলাম সে সুখী না, তাই আমার সাথে গল্প করতে চায়। সুযোগ বুঝে আমিও গল্প করে নিলাম। একদিকে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে আমরা গল্প করছি। জেঠিমা বলল যে, বাবা এখন গাছের কত বেল খেয়ে নে, এরপর গুড়ের রস খাস। জেঠিমার কথায় আর না করলাম না। ঘণ্টাখানেক কেটে গেল। আমি বললাম, জেঠিমা জাদুর লাঠির আশীর্বাদের প্রসাদ খেয়ে নাও। জেঠিমা খুব যত্ন করে প্রসাদ খেলো, একটুও অপচয় করল না। এদিকে বৃষ্টি থেমে গিয়ে সারা ঘরে সূর্যের ঝকঝকে আলো আসতে শুরু করেছে। জেঠিমা বলল, ওমা, এ দেখি সকাল হয়ে গেছে, হায় ভগবান, তাড়াতাড়ি উঠে পড়ে ভানু। আমি উঠে আয়নার সামনে দাঁড়াই। ওদিকে জেঠিমা সব ঠিকঠাক করে রেডি হয়ে গেলেন। আয়নায় নিজের চেহারা দেখে অবাক হয়ে গেলাম, নাকে মুখে গুড়ের রস লেগে আছে। আয়নার আরও কাছে যেতে দেখি আমার দাড়িতে কয়েকটা বড় কোকড়ানো চুল লেগে আছে। জেঠিমা কতকাল ধরে চুল কাটে না কে জানে। গ্রামের মেয়েরা বা মহিলারা মনে হয় এত আধুনিক নয় যে সপ্তাহে সপ্তাহে চুল কাটবে। এসব ভাবতে ভাবতে নিজেকে গুছিয়ে নিলাম। অনেকক্ষণ ধরেই নিচের থেকে হইচইয়ের আওয়াজ ভেসে আসছিল। উলু আর শঙ্খের আওয়াজ শুনে জানলা দিয়ে নিচের উঠোনে দেখি দাদার গায়ে হলুদের পর্ব চলছে। প্রচুর মহিলারা একটা বাটি থেকে বাটা হলুদ নিয়ে একে অপরকে দিচ্ছে, হাসাহাসি করছে। ছেলেরাও যোগ দিয়েছে। জেঠিমাকে দেখি স্নান করে একটা লাল ব্লাউজ আর লাল পাড়, লাল ছোট ছোট বুটি দেওয়া একটা তাঁতের শাড়ি পরেছেন। কপাল জুড়ে একটা মস্ত বড় লাল টিপ পরেছেন, আর খুব হলুদ খেলছেন। ছোড়দা সারা গায়ে হলুদ মেছে মাঝে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। জেঠিমার পাড়াতুতো বান্ধবীরাও ছোড়দাকে হলুদ দিচ্ছে, আর ওনার পানে কানে ফুসফুস করে কিসব বলে আর হাহা করে হাসছে। হঠাৎ দেখি জেঠিমা বাটি থেকে একটু হলুদ নিয়ে সিঁড়ির দিকে আসছেন। বুঝলাম যে উনি দোতলায় আসছেন। সবাই ব্যস্ত ছিল হলুদ খেলতে। দেখলাম ওনার ওপরে উঠে আসা কেউ লক্ষ্য করছে না। বারান্দায় ওনার ভারী পায়ের শব্দ পাচ্ছি, থপ থপ করে আমার ঘরের দিকে আসছে। আমি দরজার আড়ালে লুকোলাম। জেঠিমা খাটের দিকে এগোলেন। সুতির মশারি ফেলাই ছিল, তাই বাইরে থেকে দেখা যাচ্ছিল না ভেতরে কে আছে। উনি ফিসফিসিয়ে ডাকলেন, এই ভানু, কোথায় গেলি? আমি আস্তে করে ওনার পেছনে গিয়ে দাঁড়ালাম। উনি চমকে উঠলেন, এই ভানু, সাত সকালে কি করছিস? দরজা পুর খোলা, কেউ দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। জেঠিমার কথা শুনে আমি দরজা বন্ধ করে দেই। জেঠিমা ভয়ার্থ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, এই ভানু, সাত সকালে কি শুরু করলি? এখন নিচে চল বাবা, কেউ এসে গেলে সর্বনাশ হয়ে যাবে। আমি বললাম, কিছুই হবে না জেঠিমা, সারা বাড়িকে সবাই বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত, সবাই হোলির মতো রং দিচ্ছে, চলো আমরাও হোলির মতো রং দেই, তবে একটু ভিন্নভাবে। তুমি জানলার দিয়ে তাকিয়ে থাকো, কেউ আসলে জানাবে। জেঠিমা সামান্য ঝুঁকে আমার কথা মতো জানলার দিকে তাকিয়ে রইল। আমি হোলি খেলতে শুরু করলাম। পিচকারি দিয়ে পানি দিচ্ছিলাম। ৩০ মিনিট পর দুজনে অনেক আনন্দ করলাম। সারা ঘর এলোমেলো হয়ে গেছে, মেঝেতে জায়গায় জায়গায় পিচকারির পানি পড়ে আছে। জেঠিমা বলল, এই ভানু, এবার অনেক হয়েছে, নিচের থেকে কেউ এসে যেতে পারে আমাকে এতক্ষণ না দেখে। আমি আর জেঠিমা ঘর গুছিয়ে নিলাম। জানালা দিয়ে নিচের দিকে তাকিয়ে দেখি গায়ে হলুদ পর্ব শেষ। তাড়াতাড়ি বেরোতে হবে বলে ছেলেরা পুকুরে স্নান করতে যাবার জন্য তৈরি হচ্ছে, আর মেয়েরা বাড়ির দুটো বাথরুমে যাচ্ছে। তাকে বললাম, জেঠিমা, এখন আর কেউ ওপরে আসবে বলে মনে হয় না, কেননা সবাই স্নান করে বড়যাত্রী যাবার জন্য ব্যস্ত। এখন কেউ এসে যদি তোমাকে জিজ্ঞেস করে আপনি কি করতে ওপরে এসেছিলেন, তাহলে কি জবাব দেবেন?
বলে দিব স্নানের জন্য নতুন জামাকাপড় নিতে এসেছিলাম। এরপর জিভ ভেঙিয়ে বেরিয়ে নিচে যাবার আগে বললেন, তোকে পরে দেখে নেব ভানু। আমিও ধীরে ধীরে নিচের দিকে পা বাড়ালাম। বেলা প্রায় 11টা। জেঠিমা সদর দরজার দুটো পাল্লায় হাত দিয়ে সকল বরযাত্রীকে বিদায় দিচ্ছেন, সঙ্গে বর বেশি দাদাকেও। আমি পেট ব্যথার ভান করে ওপরের জানালা দিয়ে দেখছি শুধু। বরযাত্রী এবং বরের গাড়ি স্টার্ট হতেই আমি ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকি। তখনও রিমঝিম করে বৃষ্টি ঝরছে। জেঠিমা অল্প ভিজে দুহাতে দরজার খিল লাগাচ্ছেন। আমি তার কাছে গিয়ে বললাম, এই জেঠিমা, নিজেকে আর বুড়ি আর কখনো বলবে না তো। আমার একদম ভালো লাগে না। আমার তোমাকেই ভালো লাগে, বুঝলে? আমি যতদিন এখানে থাকব ততদিন আমার যত্ন করবে। আমি এখানে আরও 2 দিন ছিলাম। এই 2 দিনে অনেক আনন্দ হয়ে জেঠিমার সাথে। তবে যেদিন বাড়িতে ফিরে যাব সেদিন জেঠিমা মন খারাপ করছিল। আমি ছাড়া এখন সে একা অনুভব করবে। রাতে তার ঘুম হবে না। এদিকে আমারও তার প্রতি একটা টান তৈরি হয়েছে। তবে যাওয়ার আগে জেঠিমাকে বলে এসেছিলাম, তোমার ক্ষেতের বেগুন অনেক বড়, আশা করি তোমার আর সমস্যা হবে না। বাড়ি ফিরে খুব অসহায় অবস্থায় দিন কাটছিল। এদিকে কলেজেও এখনও খোলেনি। সপ্তাহখানেক পর হঠাৎ একদিন মামা এসে হাজির। মা মামাকে আমার ছুটির কথা জানিয়ে লিখেছিল কোথাও বেড়াতে নিয়ে যেতে। দিদারও নাকি শরীর খুব খারাপ, ডাক্তার বলেছে কোথাও ঘুরতে যেতে, কিন্তু দাদু ব্যবসা ছেড়ে যাবেন না। তাই মামা আমাকে আর দিদাকে নিয়ে পুরী যাবেন ঠিক করেছেন। আমার বাবারও ছুটি নেই, তাই মামা আমাকে নিয়ে সেই দিনই কলকাতা রওনা হলেন। গমামা মায়ের থেকে অনেক ছোট। মায়ের বয়স যখন 42, তখন মামার বয়স মাত্র 26। মায়ের 16 বছর বয়সে ছোট মামা হন। আমি প্রায় বছর 5 বাদে মামার বাড়ি গেলাম। সবার সাথে পরিচয় হতে হতে অনেক সময় কেটে গেল। সন্ধ্যা হতে শুরু করেছে। বাড়ির ভেতরে গরম বলে বাইরে পূব দিকের পুকুর পাড়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম। এমন সময় বিল্টুর সাথে দেখা। বিল্টু মামাদের বাড়ির ঠিক পাশেই থাকে। সেই ছোটবেলায় মামা বাড়ি আসলে বিল্টুর সাথেই খেলতাম। অনেকদিন পর দেখা হওয়ায় আমাকে ওদের বাড়িতে নিয়ে গেল। উঠোনে সন্ধ্যাবেলা শাড়ি পরে দীপালি দেবী ঠাকুর ঘরে সন্ধ্যা দিচ্ছিলেন। উনি বিল্টুর মা। উনাকেও আমি জেঠিমা বলে ডাকি। এমন সময় বিল্টু হাঁক করতে করতে ঘরে এসে ঢুকল। উনি তখন একটা গামছা জড়িয়ে আছেন। ঠাকুর ঘরের এক কোণে শাড়ি, পেটিকোট, ব্লাউজ পরে আছে। এমনিতে উনি খুব ভক্তিমতী মহিলা। ঠাকুর পূজা না করে উনি জল গ্রহণ করেন না। এই সময় ওনাকে কেউ বিরক্ত করে না, কিন্তু বিল্টুর ডাকাডাকিতে রেগেই গেলেন। 3বার শাঁখে ফু দিয়ে ধীরে সুস্থে উঠে দাঁড়াতে গিয়ে গামছা অগোছালো হয়ে গেল। ষষ্ঠ ইন্দ্রিয়ের বশে দরজার দিকে তাকাতেই অস্বস্তিতে পড়ে গেলাম। জেঠিমা খেয়াল করল বাইরে বিল্টুর সাথে আমি দাঁড়িয়ে আছি। বিল্টু বলল, মা মা, দেখ কাকে নিয়ে এসেছি, বলো তো কে? জেঠিমা কোনো মতে গামছা ঠিক করে ঘরের একটু কোণের দিকে সরে গেল। জেঠিমা বলল, সত্যিই চিনতে পারছি না, ও কে বিল্টু? বিল্টু বলল, মা, ও ভানু, সেই ছোটবেলায় ওর সাথে খেলতাম, মনে নেই তোমার? এই উঠোনেই তো কত খেলাধুলা করেছি। বিল্টুর কথা শুনে জেঠিমা পুরনো কথা স্মরণ করল। হায় ভগবান, কত বড় হয়ে গেছে ভানু! কথাটা বলছে আর নতুন শাড়ি পরছে। ধীর পায়ে দরজার কাছে এসে বললেন, এসো বাবা, ভেতরে আসো। ভেতরে গিয়ে সোফায় বসলাম। ঘর মোটামুটি সাজানো গোছানো। বিছানার স্ট্যান্ডে একটা ব্লাউজ আর একটা 2 ফিতাযুক্ত কাপড় মেলে দেয়া। একটু পর জেঠিমা আসলেন চা নাস্তা নিয়ে। তাকে দেখে আমার চোখা ছানা বড়া হয়ে গেল। সেই ছোটবেলায় দীপা জেঠিমাকে যেমন দেখেছিলাম, তখন তার থেকে অনেক সুন্দরী হয়ে গেছে। সামান্য স্বাস্থ্য হয়েছে। চা বিস্কুটের ট্রে সামনে রেখে সোফায় বসলেন। বিল্টুকে বলল, এই বিল্টু, তোর বন্ধু এত লাজুক কেন রে? আমি তো ওর মায়ের বয়সী, আমার কাছেও লজ্জা? না বাবা, আমার কাছে কোনো লজ্জা করতে হবে না। আমি যেমন বিল্টুর মা, সেই রকম আজ থেকে তোমারও মা। তুমি এখন থেকে এখানেই থাকো। আমাদের অনেক ঘর খালি পড়ে আছে। এখানে কয়েকদিন বেড়াবে, তারপর মামার বাড়িতে বেড়াবে। আমি তোমার মামার সাথে কথা বলে নেব। মনে মনে বললাম, আরে ব্যাস, এই তো সুযোগ। সময় বলে বুঝিয়ে দেব আমি কেমন ছেলে। সারা বাড়িতে আমি একার বিল্টু থাকি। ওর বাবা দাদারা শহরে থাকে ব্যবসার জন্য। বৌমায়েরাও নিজেদের ছেলেমেয়ে নিয়ে ব্যস্ত। তুমি থাকলে দুটো কথা বলে বাঁচব। বিল্টু বলল,
আমার মা এখন ভীষণ একা, তুই যদি মাকে একটু সময় দিস তাহলে মায়ের মন একটু ভালো থাকবে। বিল্টুর কথা শুধু শুনছিলাম, কিন্তু মন ছিল জেঠিমার দিকে। একটু পর জেঠিমা উঠে বলল, নাও এবার তোমরা একটু গল্প করো, আমি রান্নাঘরের দিকে যাই। বিল্টুদের বাড়ি জান্নার ঠাকুর একটু বেশি রাত করে রান্না করে, কেননা সবাই একটু রাত করেই গরম খাবার খায়। রান্নাঘরের আলমারি খুলে জেঠিমা প্লেটে নাড়ু, সন্দেশ, চানাচুর সাজালেন প্লেটে। ঘণ্টাখানেক ওদের সাথেই গল্প করে কাটালাম। এমন সময় বিল্টুর বাবা ফোন করে বলল, দোকানে ভোক্তা অধিকার দপ্তরের লোক এসেছে, কাগজ পড়ুন। জেঠির ডাক শুনে একতলায় নেমে দেখি ঘরের দরজা বন্ধ। তবে কি জেঠি নিচে আছেন? নামার আগে দরজার ফাঁকে চোখ দিতেই বিপদ ঘনিয়ে এলো। স্নান সেরে দাঁড়িয়ে আছে, কেমন যেন অনুভূতি হচ্ছিল। বন্ধুরা, এই ইউটিউবের কড়া নিয়মকানুনের জন্য কিছু ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। সেই সময় জেঠিমা দরজা খুলে বলল, বাবা শোনো, জামাটা থাদে মেলে দিয়ে এসো। এই বলে আমার পাশ দিয়ে যাবার সময় বুঝতে পারলাম জেঠিমা শ্যাম্পু করেছে। দারুণ লাগছিল জেঠিমাকে। আমি জামা কাপড়ের বালতি হাতে নিয়ে সিঁড়ি ধরে উঠতে উঠতে ভাবলাম, না, এভাবে আর সময় নষ্ট করা যাবে না। আমি জামা কাপড় ছাদে মেলে দিচ্ছিলাম আর একটু আগের ঘটে যাওয়া ঘটনা স্মরণ করছিলাম। জামা কাপড় মেলে দিয়ে জেঠিমার ঘরের দিকে পা বাড়ালাম। ভর দুপুরে কেমন যেন শব্দ ভেসে আসছে। মনের মধ্যে কৌতূহল জাগল। দরজার মাঝে উকি দিতেই দেখি জেঠিমা ফোনে একটা সিনেমা দেখছে। তার হাতে একটা চিকন পারফিউমের বোতল, সেটা দিয়ে কি যেন করছে। নানান বিষয় মাথায় ঘুরছে, কিভাবে কি করব, কিন্তু ভাগ্য যেখানে সহায় সেখানে আটকায় কে। শেষ মুহূর্তে আমি ঘরে ঢুকে পড়লাম। আমাকে দেখে জেঠিমা বলে উঠল, হায় ভগবান, এ কি হলো? আমি বললাম, কিছু হবে না, তোমার মতো আরেক জেঠিমাও এই একই কথা বলেছে। এভাবে নিজে নিজে কষ্ট না করে আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। কথা শেষ না হতেই দেখি জেঠিমার ঠোঁটে হালকা হাসি আর চোখে তাকিয়ে আছে জাদুর লাঠির দিকে। বলল, আমাকে আশীর্বাদ কর ভানু, না হলে আমি তো মরেই যাব। আমি জাদুর লাঠি নিয়ে জেঠিমাকে আশীর্বাদ করলাম। জেঠিমা কান্না করতে শুরু করলো। বুঝতে পারলাম এটা আনন্দের কান্না। কান্নার সাথে সাথে অনেক কথা বকতে শুরু করলো, যেগুলো সরাসরি বলা যাচ্ছে না। বন্ধুরা, তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। জেঠিমার মুখের ভাষা শুনে আমি বললাম, চুপ করো, পাড়া প্রতিবেশী শুনতে পেলে অনেক ঝামেলা হবে। 50 মিনিট পর জেঠিমা শান্ত হলো। এদিকে আমি ভাবছি কলেজের ছুটিতে অনেক আনন্দ করেছি। একটু পর জেঠিমা বাইরে যেতে লাগলো, কেমন যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আমি বললাম, এভাবে হাঁটছো কেন? জেঠিমা আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, ও বুঝতে পেরেছি, এবার বুঝলে তো আমি লাজুক কিনা। একটু পর বিল্টু চলে আসবে, যাও স্নান সেরে নাও, বলে মামার বাড়িতে চলে গেলাম। এখানে মামির সাথে যা হলো তা তোমাদের অন্য একদিন শোনাবো।